নওগাঁর সাপাহার উপজেলা, সেখানে প্রতিদিন 600 থেকে 700 রোগী সেখানে আসে। সাপাহার উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী আরও 2 উপজেলার মানুষ সেখানে আসে, কিন্তু মোটে সেখানে কর্মরত চিকিৎসক আছেন মাত্র 3 জন। একজন আছেন যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, যিনি অফিসিয়াল কাজগুলো করেন। তো বাকি 2 জন চিকিৎসকের পক্ষে কিভাবে 700 রোগী সামলানো সম্ভব? অন্তত 3-4 দিন আমরা স্বাস্থ্য দপ্তরে গিয়েছি। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে শত শত চিকিৎসক অন্যত্র বদলি হলেও তারা সেখানে যোগদান না করেই, কর্মস্থলে যোগদান না করেই পুনরায় অন্যত্র শহরের কোনো এক হাসপাতালে বদলি হওয়ার জন্য তিনি আবেদন করছেন। এবং রাজনৈতিক নেতাদের, আমরা এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এমনকি নতুন যে রাজনৈতিক দল হয়েছে আর কি, শিক্ষার্থীদের নাগরিক পার্টি এনসিপি, যে কথা আমরা বলছি, এবং তাদেরও সুপারিশে অনেক চিকিৎসক সেখানে এসেছেন তারা বিভিন্ন জায়গায় বদলি নিতে আর কি। প্রিয় দর্শক, মিডিভেস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নাঈম মনির। সপ্তাহের স্বাস্থ্য খাতের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদুল আদনান। আদনান ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিডিভয়েসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, এর মধ্যে প্রথমেই আমরা আলোকপাত করতে চাই, আমাদের দর্শকদের জানাতে চাই যে সরকার আরেকটি মেডিকেল কলেজ করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছে। মুন্সিগঞ্জে জায়গাও দেখা হয়েছে। তো বিদ্যমান যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে নানান সীমাবদ্ধতার গল্প আমরা জানি। হাসপাতাল না থাকা, তারপরে রোগীদের পর্যাপ্ততা না থাকা, পাশাপাশি ফ্যাকাল্টির সংকট, শিক্ষকের সংকট সহ নানান সংকটে মেডিকেল কলেজগুলো অনেকগুলো ঢুকছে। এর মধ্যে আবার নতুন মেডিকেল কলেজ, আসলে কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, কোনো একটি মেডিকেল কলেজ কোনো একটি জেলায় বা কোনো একটি জায়গায় তখন হয় একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে ওই এলাকার নির্দিষ্ট জনগোষ্ঠী যাতে চিকিৎসাটা ঠিকঠাক মতো পায়, তারা যাতে উন্নত চিকিৎসা পায়, এই জন্যই করা হয়ে থাকে। আমার যতটুকু জানা না যে মুন্সিগঞ্জে যেটা হওয়ার কথা আছে সেটা একেবারে সদরে হওয়ার কথা, কিন্তু সেটা যদি হয় সেক্ষেত্রে যে উদ্দেশ্যের আসলে এটা করা হবে সেটা অনেকটা বিফলে যাবে আর কি, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে। আর কি কারণে? কারণ যেখানে লোকবল বেশি, যেখানে চিকিৎসাটা বেশি দরকার, সেখানে হচ্ছে এখানে শ্রীনগর একটা উপজেলা আছে বা এর কাছাকাছি আর কি। এই জায়গাটা যে করা যদি যায় তাহলে সেক্ষেত্রে ভালো কিছু একটা হতে পারে বলে আমি জেনেছি সরকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে। আমার কাছে সেটা যৌক্তিক মনে হয়েছে আর কি। আর আপনি যে বিষয়টি বললেন এক্ষেত্রে বড় একটা কারণ হচ্ছে, দেখুন আমাদের দেশে 37টি মেডিকেল কলেজ আছে সরকারি। ঢাকার যেখানে 5টি মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ আশপাশে মানে আমার মুগদা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজের ঠিক কাছেই মোটামুটি যে জায়গাটিকে পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাহলে এটা কি খুব অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না, বা এটা অপচয়ের মতো হয়ে যাবে না? একদিক দিয়ে ওই দিক চিন্তা করলে সেরকম হতে পারে, কিন্তু বিপরীতে আপনি চিন্তাও করতে পারেন, সেটা একটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে আসলে কতটা এটা জরুরি। কারণ আপনি দেখেন, আপনি সরকারই বলছেন যে সাম্প্রতিক সময় একটা প্রতিবেদন করেছিলাম যে সরকার 26টি মেডিকেল কলেজ বন্ধের চিন্তা করছে, এর মধ্যে 6টি হচ্ছে সরকারি। বিগত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখছি জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের চাওয়া মতো, অর্থাৎ তারা যেভাবে চেয়েছেন যে তার এলাকার মানুষকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এই লক্ষ্য নিয়ে মেডিকেল কলেজ জেলায় জেলায় করা হয়েছে, যেখানে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক না, সেখানে রাখা হয়েছে কোনো অবকাঠামোগত মানে প্রপার করা হয়েছে না, ঠিকঠাক করা হয়েছিল অন্যান্য সুযোগ সুবিধা, এমনকি ল্যাব থেকে শুরু করে, এবং একটি মেডিকেল কলেজ করার জন্য যে বাধ্যতামূলকভাবে একটি হাসপাতাল, বা কারণ আপনার মেডিকেল শিক্ষা গ্রহণের মূল এটা থাকে যে আপনার প্র্যাকটিস করতে হবে শিক্ষার্থীদের, সেই জায়গার সেইগুলো সমস্যার সমাধান না করে, সেই সুযোগ সুবিধাগুলো আপনি না দিয়ে আপনি জেলা জেলা মেডিকেল কলেজ আপনি করেছেন। তো এতে করে কি হয়েছে, দেশ বরং আরও সংকটের দিকে আসলে গেছে। একদিকে টাকা যেমন, একদিকে আপনার খরচ অর্থ যেমন আপনার গেছে,
অন্যদিকে যে লক্ষ্যে আপনি যেটা করেছেন না ছিল কোনো পরিকল্পনা মাফিক এগুলো আসলে না করার কারণে আমরা সেখান থেকে যে ধরনের যা কিছু পাওয়ার কথা আর কি সেটা আসলে আমরা পাচ্ছি না, বরং উল্টো আমরা নানাভাবে এগুলোর ক্ষতির অর্থাৎ আমরা ভবিষ্যতের জন্য আসলে আমাদের চিকিৎসকের সংকটে ফেলছি আর কি চিকিৎসা খাতকে। যেখানে বিদ্যমান মেডিকেল কলেজগুলো আমি ইতিমধ্যে বলেছি যে আসলে অনেকগুলো সংকট আমাদের আছে মেডিকেল কলেজগুলো, সরকারি মেডিকেল কলেজ সহ, মানে বেসিক সাবজেক্টের অনেক টিচার অনেক জায়গায় নেই। আমাকে একটি মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বললেন যে আমি এই প্রফে হয়তো এই সাবজেক্ট মানে বেসিক একটা সাবজেক্টের কথা বললেন যে আমি সম্ভবত ফেল করতে হবে। তো এই যখন পরিস্থিতি, কারণ হচ্ছে ওই হায়ারে মানে পাশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে শিক্ষক এনে তারপরে ওই সাবজেক্টগুলো কোনো রকমের চলছিল, সপ্তাহে একদিন হয়, অনেক সময় হয় না। এই অবস্থা এরকম নানাবিধ সংকটের মধ্য দিয়ে বিদ্যমানগুলো যেখানে চলছে, এই অবস্থায় এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি হয় তাহলে হচ্ছে যে এই সংকটটা আসলে জেটটা কোথায় গিয়ে পড়বে শেষ পর্যন্ত? এটা পুরো আমাদের স্বাস্থ্য খাতেই একবার পড়ে যাবে আর কি, কারণ এটা তো একটা ছোট বিষয় না। আপনি দেখেন এটা মেডিকেল, এটা অন্য কোনো পেশার সঙ্গে তুলনা হয় না, বিশেষ চিকিৎসা খাত। সরকার এটাকে এখন হয়তো অনেক কিছু পরিকল্পনা করছেন, যারা এখন সংস্কারের যে কমিটি যেটা হয়েছে আর কি সেখানে বেশ কিছু তারা পদক্ষেপও তারা নিচ্ছেন, পরিকল্পনা করে হয়তো সামনে এগুলো তারা বাস্তবায়ন তারা করবেন। সেখানে যদি তাদের সঙ্গে কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের কাছে নির্দিষ্ট কিছু লক্ষ্য আছে, এগুলোকে ঠিক করার জন্য তারা কোন কোন জায়গাগুলোতে ভুল আছে, বিশেষ করে আপনি বেসিক সায়েন্সের যে কথা বললেন, এটা এই বেসিক সায়েন্সের প্রায় অর্ধেক কি হচ্ছে, অর্ধেক কলেজে হচ্ছে এই বেসিক সায়েন্সের কোনো টিচার নেই। এটা ছাড়া তো আপনার মেডিকেল শিক্ষা আপনার আগাবে না, কোনো কিছু এটা আপনার মূল, এটা আপনার লাগবেই। কিন্তু এগুলোকে আসলে কিভাবে আসলে করা যায় সেটা নিয়েও ওনারা একটা রোডম্যাপ তৈরি করেছেন আর কি। তো আশা করা যায় যে এটা খুব শীঘ্রই ওনারা এই সংকটের মধ্য দিয়ে যে চিকিৎসক বেরিয়ে আসতেছে, ওই চিকিৎসক আসলে মানে পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত কোয়ালিফিকেশনস বা স্বাভাবিক মানে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে তৈরি হচ্ছে কিনা একজন চিকিৎসকের যা থাকা দরকার? এতে দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে চিকিৎসকও যেমন আসলে তার সংকট নিয়ে সে বেরোচ্ছে, সেও ঠিক মতো চিকিৎসা সেবা দিতে পারবে না। অন্যদিকে রোগীও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং রোগীর পাশাপাশি রোগী ক্ষতিগ্রস্ত আপনার দেশও আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ আপনার চিকিৎসা শিক্ষা যদি ভালো যদি না হয়, এই কারণেই মূলত দেখা যায় আমাদের যে ডিগ্রি মান নিয়েও এখন আমাদের প্রশ্ন উঠছে আর কি, এবং মান হারানোর সংখ্যায় আমরা আছি। তো এই সংখ্যা থেকে আমার যদি ওরা বেরিয়ে যদি আসতে চায়, আমার মনে হয় যে এই চিকিৎসা শিক্ষার গুরুত্ব আসলে না দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা কারণ এটা ফল আমাদের খুবই ভয়াবহ হবে যদি আমরা এটা না করতে পারি। না, এটা হচ্ছে যারা চিকিৎসক হয়ে বের হচ্ছেন তখন তাদেরও একটি সংকট থাকে, তারাও মানে কোথাও যায় যে পরবর্তী সময় কাজ করবেন নানান দিক থেকে। বিশেষ করে বেসরকারিতে চিত্রটা কিন্তু খুবই ভয়ানক। এখানে কোনো বেতন কাঠামো নেই, বেতন কাঠামো না থাকার কারণে তারা যখন ওখানে জব করতে যান তখন ওই চিকিৎসকরা যারা বেসরকারিতে পড়াশোনা করেছেন, আমি খবর পেয়েছি কোনো মেডিকেল কলেজে ৮০ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে একজন মেডিকেল শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা। একেবারে মানহীন মেডিকেল কলেজ ওটাকে বলা যাবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই জায়গায় যখন তারা যাবে, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে যারা টিচিংয়ে যুক্ত হবে বা সেবায় যুক্ত হবে, তাদের চিত্র আসলে কেমন দাঁড়াবে তখন? একজন শিক্ষার্থী কেউ যখন মেডিকেল শিক্ষা নিয়ে শিখে যখন পড়ে, যখন ভর্তি যদি হয়, অনেক আশা নিয়ে, তার সেবা ব্রত নিয়ে, সে একটা লক্ষ্য নিয়ে আসলে এই পেশায় আসেন বা ভর্তি হন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি উন্নত দেশগুলোতে যান, দেখবেন একজন চিকিৎসকের জীবনমান অনেক বেশি উন্নত, এবং তারা আমাদের দেশের যারা এখানে শিক্ষা গ্রহণ করেন, যাদের সুযোগ আছে, তারাও দেখা যায় বাইরে চলে যান। কেন চলে যান? কারণ আমাদের যে মর্যাদা, তাদের যে মর্যাদা পাওয়া দরকার, থাকা দরকার, আমরা এগুলো ব্যবস্থা করতে পারি নাই। তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যেমন একজন শিক্ষার্থী আপনি বলছিলেন যে কেউ আসলে মেডিকেল শিক্ষার্থী যখন একজন চিকিৎসক হয়ে বের যখন হন, তার তো জীবনমান আসলে অন্যরকম। কারণ তার প্রতি যে দায়িত্ব, তার যে ভার, এটা একজন সাধারণ মানুষের বা অন্য কোনো পেশার মানুষের উপরে নেই। কারণ তার উপর একজন মানুষ বা একজন স্বজন, কাউকে তার স্বজনকে ফিরে পেতে পারে একটি পরিবার,
অপরপক্ষে ওই পরিবারই আবার তার স্বজনকে হারাতে পারে। এই দায়িত্বটা কিন্তু চিকিৎসকের ঘাড়ে। সুতরাং তার মর্যাদা কিন্তু আসলে সেরকমই থাকা উচিত। এখন আপনি বের হয়ে আপনি সেরকম ব্যবস্থা আপনি না দিতে পারেন, সেটা গ্রামের কিংবা একটা উপজেলার একটা হাসপাতালে যাবে যেখানে তার জীবন মানের সঙ্গে আসলে কোনো যায় না। তো সেই ধরনের আমরা ব্যবস্থা না যদি করতে পারেন তাহলে এটা তো আসলে সেও যেমন ভুগবে, অন্যকে সেও প্রপার আসলে চিকিৎসাটা আসলে দিতে চাইবে না, সেও হতাশায় ভুগবে। আমরা এমন একটা পৃথিবীতে দাঁড়িয়ে আছি যে এই পৃথিবীতে আসলে একটি অমানবিক কার্যক্রম গাজায় হচ্ছে, যেটা আসলে যার ভয়াবহতা নিকট অতীতে বা মানে ইতিহাসে কতবার পুনরাবৃত্তি এমন হয়েছে আমি সেটা বলার অপেক্ষাই রাখি আসলে। তো এই যে গাজার যে গণহত্যা চলছে, সেই গাজার গণহত্যাটা আসলে মেনে নেওয়ার মতো কিনা, বিশেষ করে বিশ্ব নেতৃবৃন্দ যখন এখানে চুপ থাকছে, এটি আসলে একজন মানুষ হিসাবে আমি তো পশুর চেয়ে আলাদা, এই বিষয়টি আমাকে আসলে কীভাবে করছে, আপনি আসলে কীভাবে বিষয়টিকে দেখেন? এটা আসলে ফিলিস্তিনিদের প্রতি বা গাজার প্রতি এখন যেটা হচ্ছে এটা আসলে মানবাধিকারের বিষয় না, বা এখন বর্তমানে এটাকে আমরা মানবিক হিসাবে আমাদের দেখতে হবে। এবং তাদের প্রতি যা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক, এবং বিশ্ব তাদের প্রতি যে অবিচার করছে এটা আসলে খুবই হতাশাজনক। দেখুন, এখন পর্যন্ত আর কি এই প্রায় 1.5 লক্ষ মানুষ বা তারও বেশি, হয়তো প্রকৃত চিত্র আরও অনেক বেশি হতে পারে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত হতাহত হয়েছেন। কিন্তু সমস্যাটা হয়েছে আমাদের এক জায়গায় যে বিশ্ব নেতৃবৃন্দ আমাদের আমেরিকা থেকে শুরু করে খোদ যারা হামলা করছে ইসরায়েলও কিন্তু এটা নিয়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে দিনের পর দিন। যে গাজার প্রতি যে অবিচার যে হচ্ছে আর কি তাদের প্রতি, এটা কিন্তু হচ্ছে খোদ আমেরিকাতেও হচ্ছে। এই যে নারী শিশু যে প্রাণ হচ্ছে, সবাই বিশ্ব কিন্তু জেগে কিন্তু উঠছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ সহ সবসময় কিন্তু প্রতিবাদ কিন্তু হয়েছে, এবং এটা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে এসেছে। কিন্তু যারা আসলে জোরালো পদক্ষেপ নিলে এই অবস্থার পরিবর্তন হতে পারে, সেই গোটা বিশ্বের যে নেতৃবৃন্দ যারা আছে, শক্তিধর রাষ্ট্রগুলো আছে, তারা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নীরব। তারা যদি কথা যদি না বলেন তাহলে আসলে এটার কোনো একটা সমাধান হবে না। তাদের নীরবতার কারণেই মূলত ইসরায়েল এইসব হামলার সুযোগ তারা পেয়েছে, এবং তারা এটাকে সুযোগ হিসেবে নিয়ে হামলাগুলো চালাচ্ছে। এখানে আপনি হ্যাঁ, হয়তো আমেরিকা এখানে সরাসরি তাদেরকে সহযোগিতা করছে, তাহলে বাকি দেশগুলো কোথায়? যারা মানবাধিকারের কথা বলেন, সবসময় মানবাধিকার ফেরি করেন, তাহলে তাদের অবস্থানটা তাহলে কোথায়? আর মুসলিম বিশ্বের বা অবস্থান এখানে তাহলে কোথায়? এই জায়গাটাতে আমাদের খুব প্রশ্ন জাগছে। কারণ মানে বিশ্ব নেতৃবৃন্দ তো শুধুমাত্র মানে ওরা মুসলিম সেজন্য সেভ করতে হবে ব্যাপারটি এরকম না। মানুষ মানবিক দিক থেকে তো তাদের সোচ্চার হওয়ার কথা ছিল, আওয়াজ করার কথা ছিল। জাতিসংঘ তো এখানে নীরব ভূমিকা পালন করছে। কি কারণ থাকতে পারে বা বিষয়টা আসলে কি? এখানে জাতিসংঘের আপনার কথা বললে কোনো কিছু এখানে হবে না। জাতিসংঘ একটা অনেক সময় এটা অনেকে বলে যেটা আমেরিকার পুতুল হিসেবে তারা এখানে আছেন, এছাড়া এর বাইরে আর কিছু না। কারণ তার খুব বেশি এটা করারও এখানে একটা খুব কিছু নেই। কারণ ইসরায়েল এখানে যা করছে, তারা না মানছে কোনো যুদ্ধবিরতির আইন, না মানছে কোনো আন্তর্জাতিক আইন, তারা কোনো কিছু এখানে তোয়াক্কা করছে না। এখানে তারা এমনকি যারা ত্রাণ সহায়তা দিতে যাচ্ছে তাদেরকে পর্যন্ত তারা হত্যা তারা করছে, কোনো কিছুই তারা মানছে না। নারী, শিশু, ধর্ম, বর্ণ কোনো কিছুই আসলে তারা দেখছে না। সো এটা যদি আপনারা যদি জোরালোভাবে যদি গোটা বিশ্বের মানুষ যদি এটাকে যদি জোরালো প্রতিবাদ যদি না করতে পারে, আওয়াজ যদি না তোলে, আসলে তাদেরও আসলে মানে নজর আসলে যাবে না। বিশ্ব মানে মুসলিম যে নেতৃবৃন্দ বা মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর যে ভূমিকাটা, সেটা আসলে আপনি কিভাবে দেখেন, এবং তাদের ভূমিকাটা ইতিহাস আসলে কীভাবে চিত্রিত হবে, তাদের নীরবতা? আসলে একটা উদাহরণ আমি দিয়ে শুরু করতে চাই। এটা আমাদের বলা হয় না যে আব্রাহার যখন কাবা শরীফ যখন ধ্বংস করতে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহর ঘর, তোমার ঘর তুমি রক্ষা করো। কারণ সেটাকে রক্ষা করার মতো সে সময় লোকবলার আসলে ছিল না। কিন্তু পরবর্তী বাইতুল মুকাদ্দাস যখন আসলে আক্রান্ত যখন হয়, তখন কিন্তু পৃথিবীতে 70 কোটি মুসলিম ছিল, তারা কিন্তু নীরব ছিল, তারা কিন্তু তখন ঘুমিয়েছে। আজকে গাজায় যখন যেটা হচ্ছে, ফিলিস্তিনদের প্রতি যা হচ্ছে, তখন কিন্তু 200 কোটি মুসলিম পৃথিবীতে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে কাবা শরীফ হয়তো যখন রক্ষার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন লোকবল না থাকার কারণে, ওই জন্য আবাবিল পাঠিয়েছিলেন,
এখন যদি পাঠায় হয়তো আগে মুসলিম যে শাসক যারা আছেন তাদের প্রতি হয়তো পাঠাতে পারেন। আপনি দেখেন মুসলিম বিশ্বের কথা, আমাদের ওআইসি আছে, তাদের এখানে ভূমিকা একটা বড় একটা হওয়ার কথা ছিল। তারা যদি আওয়াজ যদি তুলে এখানে অনেক কিছু পরিবর্তন হতে পারে। আমাদের সমস্যাটা হয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের একটা ক্ষমতার মোহ আমাদের পেয়ে বসেছে আর কি। আপনি তুরস্কের যদি কথা যদি বলেন, তুরস্ক এখন চাইলেই কোনো কিছু আসলে সহজে করতে পারবে না, কারণ সে ন্যাটোর সদস্য। ইচ্ছে করলে সে ওখান থেকে বেরিয়ে সে যদি চায় হয়তো সে চাইতে হতে পারে। কি অন্যান্য যারা আসলে নেওয়ার কথা, সৌদি আরব থেকে শুরু করে আপনি মিশর, হচ্ছে আরব আমিরাত, জর্ডান, এইসব দেশ যাদের আসলে ব্যবস্থাগুলো নেওয়ার কথা, যারা আসলে সবচেয়ে বেশি প্রতিবাদ আসলে হওয়ার কথা এই গণহত্যার বিপরীতে, তারা আসলে এখানে অন্তত তাদের সহযোগী হিসেবে কাজ করছে। কারণ তাদেরকে দীর্ঘদিন ধরে আসলে সেভাবে সহযোগিতা দিয়ে এসেছে আমেরিকা কিংবা তার সহযোগীরা, যার ফলেতে তারা উল্টো প্রতিবাদের চেয়ে তারা বরং সহযোগী হিসেবে অবস্থান নিয়েছে এবং তারাই ওই হামলার জন্য মূলত দায়ী। কারণ আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় যদি তাদের যদি ঘুম যদি না ভাঙে এবং বিশ্ব যদি আসলে জেগে যদি ওঠে, তারা হয়তো মনস্থির হতো বা মন হয়তো পরিবর্তন করতে পারবে। কিন্তু তাছাড়া আসলে, এবং সবচেয়ে বড় বিষয় আপনার জাতির প্রতি হচ্ছে হামলাটা হচ্ছে, জাতির প্রতি এই গণহত্যা চলছে, সেই জায়গায় আপনি তো নীরব থাকার তো কোনো আসলে কোনো প্রশ্নই ওঠে না। আর এটি এখন না কোনো ধর্ম না কোনো বর্ণ, কোনো কিছু এখানে বাদ নেই। সুতরাং মানুষের আসলে আমরা সবাই যদি আসলে এটা নিয়ে আওয়াজ যদি তুলি, কথা যদি বলি, হয়তো পরিবর্তন হবে। এখানে হামলাগুলো যে হয়েছে, মানে একটি জাতির উপর, জাতিকে নিঃশেষ করে ফেলার জন্য, ধ্বংস করে ফেলার জন্য যে হামলাগুলো হচ্ছে, সেই হামলাগুলোতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু রক্ষা পাচ্ছে না। মানে তাদের উপর যে হামলা, এই বিষয়গুলো আসলে ইসরায়েল কোনো তোয়াক্কাই করছে না। এটা কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, তুরস্কের একটি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি, তারা বলছেন যে 2023 সালের 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যেটা হয়েছে, সেখানে 1000-এর বেশি স্বাস্থ্যকর্মী হতাহত হয়েছেন এবং এর মধ্যে 3 শতাধিক হচ্ছে গ্রেফতার হয়েছেন এবং তাদের প্রতি নানাভাবে নির্যাতন করা হয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে, এবং আরেকটা এখানে বলা হচ্ছে যে প্রায় 2 শতাধিক চিকিৎসকর্মী মারা গেছেন। এর মধ্যে চিকিৎসক আছেন অনেক। সাম্প্রতিক সময় গত 20 মার্চ আমরা দেখেছি যে 15 জন চিকিৎসককে তারা কীভাবে হত্যা করেছে। তো এখানে স্পষ্ট যে আসলে, এবং ওই যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সেখানে জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সোসাইটিতে শুরু করে বিভিন্ন সংস্থার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সেখানে ছিলেন। কিন্তু এই যে এখানে স্পষ্টটা হয় যে আসলে এই যে মানবিক যে আমরা জায়গাটার যে কথা যদি বলছি, যেখানে না কোনো ধর্ম না কোনো বর্ণ কোনো কিছু এখানে নেই, তারা কোনো কিছু আইন তারা মানছে না। তো এই জায়গাটায় যেহেতু জাতিসংঘের কর্মী মারা গেছে, তো জাতিসংঘ তাহলে কেন নীরব থাকবে? তো এই জায়গাটা আমার কথা হচ্ছে গোটা বিশ্বকে আসলে, যদি এটি এখন শুধু সাধারণ মানুষের প্রতিবাদ না, শক্তিধর রাষ্ট্রগুলো যদি এটা নিয়ে যদি কথা যদি বলে, তাহলে হয়তো অবস্থা পরিবর্তন হতে পারে। কিন্তু ইতিমধ্যে ট্রাম্প, বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, যিনি ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছেন যে খান ইউনুস এবং রাফা তিনি এখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করবেন, তিনি করবেন। সো এটা তো একটা ভয়াবহ বার্তা। যারা সভ্যতার কথা বলে, আধুনিক সভ্যতা এবং যারা মানুষকে ফেরি করে, তাদের অবস্থা যদি এটা যদি হয়, তাহলে পৃথিবীতে আসলে এটা একটা ফল ভোগ করবে। এবং যা হচ্ছে এটা হয়তো আজ আমরা অনেক কিছু দেখছি, হয়তো তাৎক্ষণিকভাবে আমরা কিছু হয়তো আশা করে আছি এতে অনেক কিছু পরিবর্তন হবে, এটা ফল হয়তো ভোগ করতে হবে। কিন্তু এখন আরও 2 দিন পর কিন্তু ঠিকই কিন্তু পৃথিবীকে এটা আমাদের সবাই কিন্তু ভোগ করতে হবে। কারণ এই গণহত্যা দেখার পরও আসলে আমরা আওয়াজ তুলিনি, আমরা কথা বলিনি, আমরা নীরব ছিলাম না। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদেরকে হত্যা করার বিষয়টি যখন হত্যা করা হচ্ছে, একেবারে মানে জীবন্ত স্বাস্থ্যকর্মীদেরকে কোনো রকমের তাৎক্ষণিকভাবে হত্যা করে, তাদের হাতে মানে যাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা আছে, যদি
কোনো পরিবহন থাকে, যে পরিবহনগুলো স্বাস্থ্যকর্মী অবস্থান করছে বা যাচ্ছে কোথাও তারা ট্রিটমেন্ট দেওয়ার জন্য, জরুরি কোনো সেবার জন্য, তখন তাদের যে ফ্ল্যাশ লাইট জ্বলার বিষয়টি, সেই আলোগুলো জ্বলছিল, সেই মানে গাড়ি থেকে তাদেরকে নামিয়ে তাদেরকে হত্যা করা এবং তাদেরকে মানে পুঁতে ফেলা রাস্তার মধ্যে, এটার দ্বারা আসলে মানে মানবাধিকারের লঙ্ঘন তো চরম পর্যায়ে হচ্ছে। তো এর মাধ্যমে আসলে ইসরায়েল কি বার্তা দিতে চাচ্ছে? আমার কাছে আমি যেটা মনে করি, সেখানে তারা চাচ্ছে যে একদিকে তারা যেমন হামলা যখন করছে, একদিকে তাদের সেখানে খাবারের সংকট, অর্থাৎ তাদেরকে এমনভাবে আসলে তারা ঘিরে রাখতে চাচ্ছে বা সংকট তৈরি করতে চাচ্ছে যে আমি তোমাদেরকে যেমন বোমা মেরে যখন আসলে মারবো, পাশে তোমাদেরকে না খেয়ে, অর্থাৎ না খেয়ে চিকিৎসা না দিয়ে কোনো ধরনের তারা পৃথিবী থেকে তাদেরকে একবার পুরো মানে বিচ্ছিন্ন করতে চাচ্ছে, যাতে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এই পরিবেশ তারা আসলে তৈরি করতে চাচ্ছে, যেটা আসলে মানে কোনো কিছু দিয়ে আপনি এটাকে আসলে জাস্টিফাই করতে পারবেন না। তারা কোনো কিছু এটাকে তোয়াক্কা করছে না, তারা না মানছে কোনো আইন, না মানছে কোনো। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো দায়িত্ব থাকবে কিনা বা তারা কথা বলবে কিনা, তাদের কোনো স্টেটমেন্ট আমরা সেভাবে জোরালোভাবে পাইনি। তাদের অবশ্যই বলা উচিত, আমরা এটা মনে করি, যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা এটা মনে করি, তাদের অবশ্যই জোরালো ভূমিকা পালন করা উচিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত তাদের সেরকম কোনো তৎপরতা আমরা দেখি নাই। তো আমরা আশা করি যে তারাও বিষয়টি খুব গুরুত্ব দেবেন। ধন্যবাদ আদনান ভাই। আমরা আরেক পরের প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় মানে শিশু মৃত্যুর দিক থেকে বাংলাদেশ শীর্ষে। এটি মানে শীর্ষে থাকলেও হতো অথবা স্থিতিশীল অবস্থায় থাকলেও হতো, কিন্তু ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে, সেটা আমাদের জন্য আশঙ্কার বিষয়। আসলে এর থেকে উত্তরণের উপায় কি আছে বলে আপনি মনে করেন? এখানে একটাই সমাধান, আমাদের স্থানীয় পর্যায়ে যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা আমাদের শক্তিশালী করা। কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে আমাদের অবকাঠামোতে গুরুত্ব দেওয়া হলেও এই জায়গাটাতে বারবার বিশেষজ্ঞরা এখানে গুরুত্ব দিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এটা নিয়ে বারবার প্রতিবেদন করেছি। স্থানীয় পর্যায়ে যে সংকটগুলো আছে, কেন এমন হচ্ছে, আমরা বারবার তুলে ধরেছি। কিন্তু যারা আসলে ব্যবস্থা নেওয়া দরকার তারা আসলে শুধু অবকাঠামো করেই ক্ষান্ত থেকেছেন, কিন্তু তারা আসলে কোনো ব্যবস্থা নেন নাই সেই ধরনের। এখানে আমাদের অনেক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো আছে, অর্থাৎ সেগুলো আমরা যদি সেখানে অন্তত একজন করে মেডিকেল অফিসারও যদি সেখানে আমরা নিয়োগ দিতে যদি পারতাম, তাহলে হয়তো আমাদের যে প্রসব পূর্ব সেবা এবং প্রসব পরবর্তী যে সেবা, সেগুলো হয়তো হারটা অনেক বাড়তো। কারণ এই যে মৃত্যু যেটা হচ্ছে, মৃত্যু বড় একটা কারণ কিন্তু হচ্ছে আপনার প্রসব পূর্ব সেবাগুলো না নেওয়া এবং প্রসব পূর্ব যে জটিলতা। কারণ তাদের আপনি এটা যদি কমাতে যদি চান, আপনার প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে। প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হলে আপনাকে যারা গর্ভবতী নারী যারা আছেন এবং তার যে পরিবারের সদস্যরা আছেন তাদেরকে আপনাকে সচেতন করতে হবে, পরামর্শ দিতে হবে। সেটি করতে হলে তো আপনার সেই ধরনের তার হাতের কাছে যাতে সেই ব্যবস্থাটা থাকতে হয় সেটা আপনার নিশ্চিত করতে হবে। কিন্তু আপনি অবকাঠামো করেছেন, কিন্তু আপনি সেই ধরনের কোনো ব্যবস্থা বা সিস্টেম আপনি চালু করেন নাই, যার ফলে আপনি কোনো গর্ভবতী মা সন্তান প্রসব করেন, তিনি ঘরে এখনও করছেন। প্রায় আমাদের দেশের বর্তমানে যেসব যত সন্তান প্রসব হয়, অর্ধেকই হচ্ছে এখনও মানে তার বাসা বাড়িতে। এবং আমরা যে দায়ী যে কথা বলি আর কি, অর্থাৎ যাদের কোনো নতুন অভিজ্ঞতা নেই, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, তারা দিচ্ছেন। এতে করে কি হচ্ছে, ওই জন্মের পরে সন্তান যখন নানা জটিলতা দেখা দিচ্ছে, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, এবং উপজেলা পর্যায়ে তো আপনি সেই অক্সিজেন কিংবা ওই ধরনের ব্যবস্থা আপনি রাখতে পারেন নাই, পরে তাকে জেলা শহর কিংবা মেডিকেল কলেজে তাকে ছুটতে হচ্ছে, এবং এই যে প্রতি দীর্ঘ সময় তাকে ব্যয় করতে হচ্ছে, এতে করে অবস্থা আরও সংকটাপন্ন হচ্ছে এবং পরবর্তীতে সে নানাভাবে হয়তো কেউ পথে কিংবা হয়তো চিকিৎসাধীন থাকার পর কিছুদিন পথে মারা যাচ্ছেন। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমরা প্রান্তিক পর্যায়ে যে আমরা এই সেবাগুলোর যদি আমরা খুব বাড়াতে যদি পারি, আমার কাছে মনে হয় যে আমাদের এমনি ঢাকা শহর কিংবা শহর অঞ্চলে যেমন রোগী চাপ কমবে, অন্যদিকে আমরা এই মৃত্যু থেকে কিন্তু রেহাই পাবো। এই হারটা কিন্তু আমরা
প্রাতিষ্ঠানিক যে প্রসবের কথা আপনি বলছেন, প্রাতিষ্ঠানিক প্রসবের বিষয়ে মানে এর গুরুত্বের ব্যাপারে আমার মনে হয় যে রাষ্ট্রীয় বার্তা মানে টেলিভিশন সহ পত্রপত্রিকায় নানান রকমের কথাবার্তা ইতিমধ্যে হয়েছে, কিন্তু মানুষগুলো কেন আসলে হাসপাতালমুখী হচ্ছে না? মানে তারা আসলে কি হাসপাতালে ব্যবস্থাপনার উপর আস্থা রাখতে পারছে না? আসলে ঘটনাটা কি? এখানে দুটা বিষয়, একটা হচ্ছে আমাদের ব্যক্তিকেন্দ্রিক, এটি হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা। ব্যক্তির সঙ্গে আবার রাষ্ট্রের সম্পর্কটা এখানে আছে, কারণ রাষ্ট্র আমাকে যে সচেতন যে জায়গাটা করবে ওই জায়গাটায় আমরা বা অর্থাৎ জনসম্পৃক্ততার যে বিষয়টি আর কি, সেটি আমরা করতে পারিনি। আমাদের যে ওয়ার্ড পর্যায়ে যদি আমরা আমাদের জনপ্রতিনিধি কিংবা আমাদের যে ইউনিয়ন যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যদি আমরা মাসে একটি করে হলেও যদি আমরা উঠান বৈঠকের মাধ্যমে নারী পুরুষ সবাইকে যদি আমরা এই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সম্পর্কে এবং গর্ভবতী নারীর প্রতি যে যত্ন যে নিতে হয় এবং যে সেবাগুলো নিতে হয়, তার যে পুষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যদি আমরা সচেতন যদি করতে পারতাম তাহলে হয়তো, এবং কেন তাকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করাতে হবে এই প্রয়োজনীয়তাটা আমরা যে বোঝাতে যদি পারতাম তাহলে অনেকাংশেই কিন্তু আমরা এই মৃত্যুগুলো কিন্তু এড়িয়ে পারতাম। অন্যদিকে রাষ্ট্রের দিক থেকে আমার হাসপাতাল আছে, একটি জেলা সদর হাসপাতাল আপনি যান, সেখানে আপনি ঠিকঠাক মতো অক্সিজেনের ব্যবস্থা আপনি এখনও পাবেন না। একটি মাকে যখন নেওয়া হয় তার যে ধরনের চিকিৎসা ব্যবস্থা দরকার, তার যে জরুরি যে ব্যবস্থাপনা দরকার, সেই ব্যবস্থাপনাগুলো আমাদের এখনও অনেক বড় ঘাটতি আছে। আমরা এর আগে বারবার বলেছি, একাধিক অনুষ্ঠানে বলেছি, একাধিক প্রতিবেদনের মাধ্যমে আমরা বলেছি, কিন্তু সরকার থেকে আসলে যারা আসলে ব্যবস্থা নেওয়ার কথা, যারা নীতি নির্ধারণী পর্যায়ে, তারা আসলে এই জায়গাগুলোতে নজর দেন নাই। আমার কাছে একজন ব্যক্তি হিসেবে মনে হয় যে তারা আসলে সরকারিভাবে তারা আসলে সেবাগুলো নিতে অভ্যস্ত না থাকার কারণে, নিয়মিত যাতায়াত না থাকার কারণে তারা আসলে সেই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন না, যার ফলে সাধারণ মানুষও আসলে দিন দিন সরকারি হাসপাতালের চেয়ে বরং বেসরকারি হাসপাতালের দিকেই তারা নজর দেন। কারণ জীবনের চাইতে তো আর বেশি কিছু নেই, কারণ তার সন্তানকে বাঁচাতে হবে, তার পরিবারকে তো বাঁচাতে হবে। এই কারণে আমার কাছে মনে হয় সরকারকে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে হয়তো আমরা এই মৃত্যুগুলো এড়াতে পারবো। নাগরিকদের যে দায়িত্ব আসলে এ ব্যাপারে সতর্ক থাকা, সচেতন থাকা, যেমন একজন মানে স্ত্রী যখন সন্তান সম্ভব থাকে, গর্ভের প্রসবের যখন সময় হয়ে যায় তখন কিন্তু স্বামী এখানে দায়িত্ব পালন করতে পারে। তো ওই স্বামীটিকে সচেতন করার ক্ষেত্রে যেহেতু আমাদের মধ্যে একটা ধর্মীয় প্রভাব সবার মধ্যেই বেশি কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, এক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে মানে ইমামকে, মসজিদের ইমামকে, মাদ্রাসার শিক্ষককে এখানে সম্পৃক্ত করতে পারে কিনা সরকার? হ্যাঁ, এটা সম্ভব। বিশেষ করে যদি আমাদের যে স্কুলগুলো আছে, স্কুল কলেজ আছে, সেখানে আমাদের এখন শিশু কিশোররা কিন্তু কিশোর এবং তরুণরা কিন্তু এখন অনেক বেশি সচেতন আগের চেয়ে। তো আমার কাছে মনে হয় যে যদি 6 মাস হোক কিংবা 3 মাস হোক কিংবা বছরে একটাও যদি তাদেরকে যদি নিয়মিত যদি আমরা প্রতিষ্ঠানগুলোতে গিয়েও যদি কোনো স্বাস্থ্যকর্মী বা সরকারি উপজেলা কিংবা জেলা পর্যায় থেকে কিংবা আমাদের যে সিভিল সার্জন আছে তাদের পক্ষ থেকে যদি কোনো প্রতিষ্ঠান ধরে যদি যাদেরকে এই বিষয়ে সচেতন করার জন্য যদি সেখানে কোনো কর্মসূচি নেয়, আমার মনে হয় যে, এবং বিশেষ করে মসজিদের ইমামের যে আপনি কথা যদি বলেন, তাদেরকেও যদি আমরা বোঝাতে যদি পারি এবং তারা কিভাবে মানুষের কাছে এগুলো উপস্থাপন করবে, কিভাবে তাদেরকে বোঝাবে, যদি সেই প্রশিক্ষণ কিংবা তাদের সঙ্গে আলোচনা যদি বসা যদি যায়, তাহলে একটা বড় এখানে একটা উপকার এনে দেবে। কারণ দিন শেষে বা অর্থাৎ মসজিদে কিন্তু মানুষ কিন্তু সবচেয়ে কিন্তু বেশি যায় এবং ইমাম সাহেব যখন বলেন তার কথাকেও মানুষ কিন্তু অনেক বেশি গুরুত্ব দেন। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে অর্থাৎ স্কুল কলেজ এবং অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ এইগুলোকে বা প্রার্থনার যে জায়গা, এই জায়গাগুলোতে আমার মনে হয় আমরা ভালোভাবে এগুলো কাজে লাগাতে পারি। আমরা সাধারণত রিপোর্টার যিনি থাকেন বা যিনি আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মী যিনি আসেন আমাদের অতিথি হয়ে, তার একটি প্রতিবেদনের উপর আমরা আলোকপাত করে থাকি। তো আপনি আজকে আপনার আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, এখানে স্বাস্থ্য ব্যবস্থার প্রান্তিক পর্যায়ে যে হালচালটা আপনি তুলে ধরেছেন এবং আপনি দেখানোর চেষ্টা করেছেন, দেখানো অনেক কিছুই আসলে খুবই ভঙ্গুর অবস্থায় আছে আর কি। তো আপনার প্রতিবেদনে 7,000 চিকিৎসকের মধ্যে 53% পদই ফাঁকা আপনি দেখিয়েছেন, একটু ব্যাখ্যা করুন বিষয়টা। আচ্ছা, আমাদের উপজেলা পর্যায়ে হচ্ছে 7,500 চিকিৎসকের পদ আছে, এর মধ্যে এখন 4,000-এর বেশি পদ এখন শূন্য। এই শূন্যের বড় একটা অংশই হচ্ছে ঢাকামুখী প্রবণতা চিকিৎসকদের। পাশাপাশি আছে চিকিৎসকদের উচ্চশিক্ষা,
কারণ আমাদের প্রতি বছর উপজেলা পর্যায়ে যত চিকিৎসক থাকেন বা যত পদ থাকেন, এখানে 5,000 চিকিৎসক উচ্চশিক্ষা গ্রহণের জন্য শহরমুখী তারা হতে বাধ্য হন, হতেই হয় তাদের। তো এই পদ এখন 5,000 চিকিৎসক, তো এটা মোটে কোনো ছোট সংখ্যা নয়, অনেক বড় সংখ্যা। তো এই পদগুলোতে আসলে কারা চিকিৎসা দিবে এই পদগুলো ফাঁকা থাকলে? তো সেখানে মানুষ আসলে চিকিৎসা বঞ্চিত হচ্ছে। কারণ একটি উপজেলায় আপনি যদি, আমি উদাহরণও দিয়েছি ওখানে কয়েকটি উপজেলায়, যে আমরা 30টা জেলার অন্তত শতাধিক উপজেলার তথ্য আমরা নিয়েছিলাম। আমি যদি একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেমন নওগাঁর সাপাহার উপজেলা, সেখানে 600 প্রতিদিন 600 থেকে 700 রোগী সেখানে আসে বহির্বিভাগের চিকিৎসা নিতে। সেই সাপাহার উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী আরও 2 উপজেলার মানুষ সেখানে আসে, কিন্তু মোটে সেখানে কর্মরত চিকিৎসক আছেন মাত্র 3 জন। তো একজন আছেন যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, যিনি অফিসিয়াল কাজগুলো করেন। তো বাকি 2 জন চিকিৎসকের পক্ষে কিভাবে 700 রোগী তাকে সামলানো সম্ভব? তো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে চিকিৎসকরা যে চলে আসছেন বা থাকতে তারা চাচ্ছে না, পদগুলো ফাঁকা থাকছে, এখানে বড় একটা কারণ তারা ওই উপজেলা পর্যায়ে যে কর্ম পরিবেশ থাকা দরকার ওই জায়গাগুলোতে এখানে আমরা পেয়েছি অনেক বড় ঘাটতি। চিকিৎসকের সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলে আমরা পেয়েছি, এবং সরেজমিনে আমরা ঘুরে যেটা পেয়েছি সেখানে হচ্ছে যেখানে নিরাপদ কর্মস্থলে সেখানে একটা বড় সংকট, আর এরপর অবকাঠামোগত সমস্যা আছে, আবাসনের সংকট এখন। জি, আবাসনের সংকট সবচেয়ে বড়, এটা অন্যতম বড় একটা সমস্যা এখানে। আর এখানে তাদের যে পদোন্নতি যে সিস্টেম না থাকা, এইটাও একটা বড় সমস্যা আর কি। প্রথমে যেটা বলছিলাম যে আমরা নিরাপদ যে কর্মস্থলের কথা যদি বলি, এই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার ছিল। এখন পর্যন্ত এই জায়গাটা আমাদের নজর দেওয়া আসলে হয় নাই খুব একটা, যার ফলে কোনো গুরুতর রোগী গেলেও চিকিৎসকরা, আমি তার জন্য কথা বলছিলাম, তারা বলছিলেন যে আমি এখানে যে একটা সার্জারি করব গুরুতর, ওই রোগীর অবস্থা আসলে কি হবে সেটি আমি যদি সাহস করতে পারেন না কোনোভাবে, আমি 10 বার আমাকে ভাবতে হয় এই সার্জারি আমি আসলে করবো কিনা। কারণ আমি যদি এটা যদি করতে চাই, কোনো কর্মে রোগী যদি স্বাভাবিকভাবেও যদি তাকে আমি যদি আসলে তিনি বেশি যদি না ফেরেন, যদি চিকিৎসা দেওয়ার পরও হতেই পারে মৃত্যু করে, কিন্তু এরপর আসলে আমার ভাগ্যে কি বা আমার কপালে কি আছে সেটা আসলে আমি জানি না। আমি নিশ্চিত আমার উপর হামলা হবে, হাসপাতালের উপর হামলা হবে। এই জায়গাটা চিকিৎসকদের কর্মস্থলে যে নিরাপত্তার যে কথা, নিরাপদ যে কর্মস্থল, এই জায়গাটা একটা বড় একটা সমস্যা। এটা আছে তাদের যে পদোন্নতির যে সিস্টেম, এই পদোন্নতি সিস্টেম আমাদের বড় একটা সংকট এখানে আছে। দেখুন, আপনি কোনো একটা বিসিএস প্রশাসন ক্যাডারের যদি কেউ যদি হন, উনি যে একটা উপজেলা এসিল্যান্ড হিসেবে যোগদান যদি করেন, তাহলে পরবর্তীতে তিনি দেখা যায় পদোন্নতি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়ে যাচ্ছেন। কিন্তু এখানে যে মেডিকেল অফিসার হিসেবে ঢুকবেন, সারা জীবন তো এখানে মেডিকেল অফিসার হিসেবে থাকতে হবে। অর্থাৎ এখান থেকে যে তিনি যে পদোন্নতি যে হবেন ধাপে ধাপে, উনি এখান থেকে সিভিল সার্জন অফিসে যাবেন, এরপর তিনি কোনো মেডিকেল পরিচালক হবেন, কিংবা এই সিস্টেমগুলো আসলে আমাদের এখনও আমরা চালু করতে পারি না, নেই আসলে আমাদের স্বাস্থ্য কাঠামোয়। তো এই জায়গায় একটা বড় একটা আমার কাছে একটা ঘাটতি মনে হয়। কি পাশাপাশি তাদের যে কর্মস্থল যেটা আছে, এখানে যে ধরনের সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, এখানে একটা বড় একটা সংকট। এই কারণে মূলত তারা শহরমুখী হতে যাচ্ছেন। আপনার প্রতিবেদন আপনি আরেকটি বিষয় দেখিয়েছেন যে বদলির পরও কর্মস্থলে যাননি 5 শতাধিক চিকিৎসক। এটা আসলে মানে বিষয়টা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। কারণ হচ্ছে এটা যদি এই চিত্রে যখন আমার চোখে পড়লো, আমি তখন ভাবছিলাম যে আসলে তাহলে এটি দেশ নাকি একটা অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 5 আগস্টের পরে আমরা অনেক কিছু পরিবর্তন প্রত্যাশা করি, পরিবর্তনের জন্য আবেদনও উঠছে, কিন্তু এই অরাজকতা এখনও আছে। মানে এটা আসলে একটু ব্যাখ্যা করবেন। এখানে 2টা আসলে কারণ। প্রথমত, এর আগে যে কথাগুলো আমি বলছিলাম, সংকটগুলোর কথা, সেটা যেমন আছে, আর দ্বিতীয় কারণটা এটা হচ্ছে রাজনৈতিক, আমাদের চিকিৎসা ব্যবস্থার প্রতি যে রাজনৈতিক যে প্রভাব, রাজনৈতিক যে কালচার আমাদের গড়ে উঠেছে, তার একটা প্রতিফলন হচ্ছে এই জায়গাটায় ঘটেছে। আমরা দেখেছি এই প্রতিবেদন করতে গিয়ে অন্তত 3-4 দিন আমরা স্বাস্থ্য দপ্তরে গিয়েছি। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে শত শত চিকিৎসক অন্যত্র বদলি হলেও তারা সেখানে যোগদান না করেই, কর্মস্থলে যোগদান না করেই পুনরায় অন্যত্র শহরের কোনো এক হাসপাতালে বদলি হওয়ার জন্য তিনি আবেদন করছেন। এবং রাজনৈতিক নেতাদের, আমরা এখানে বিএনপি বলেন, জামাত বলেন, এমনকি যে নতুন যে রাজনৈতিক দল হয়েছে আর কি, শিক্ষার্থীদের
জাতীয় নাগরিক পার্টির এনসিপির যে কথা আমরা বলছি, এবং তাদেরও সুপারিশে অনেক চিকিৎসক সেখানে এসেছেন, তারা বিভিন্ন জায়গায় বদলি নিতে আর কি। আমরা তারা কোথায় যেতে চান আসলে? তারা আসলে শহরমুখী হতে, শহরের কোনো হাসপাতালে যেতে চান। তারা চান না যে উপজেলার ওই কোনো হাসপাতালে গিয়ে, অর্থাৎ রাষ্ট্র প্রয়োজন অনুভব করেছে যে তাকে উপজেলা রাখতে হবে, এবং রাষ্ট্র যেটা ভালো মনে করছেন যে তাকে ওই জায়গায় দিলে আমার চিকিৎসা ব্যবস্থা আমার মানুষের জন্য, আমার দেশের মানুষের জন্য আমার ভালো কল্যাণকর হবে। কিন্তু সেটাকে তোয়াক্কা না করে, সেখানে যোগদান না করেই শত শত চিকিৎসক আমরা পেয়েছি যারা মানে অন্যত্র বদলি হওয়ার জন্য তারা আবেদন করছেন, নানাভাবে চেষ্টা তদবির তারা করছেন। এমনকি আমরা দেখেছি যে কোন যেমন দিনাজপুরের একটি উপজেলা, হাকিমপুর উপজেলা আর কি, সেখানে দেখেছি যে আমরা একজন চিকিৎসক 3 দিন, অর্থাৎ নতুন উনি পদায়ন হওয়ার পর 3 দিন পর নতুন করে তিনি বদলি নিয়েছেন শহরের, অর্থাৎ ঢাকা শহরের কোনো একটি হাসপাতালে। কোন প্রভাব উনি কোনো প্রভাব কাটিয়েছেন এখানে? আমরা সেখানেও দেখেছি উনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে এসেছেন, এবং আমরা সেটা প্রমাণও পেয়েছি আমরা এই প্রতিবেদন করতে গিয়ে। তো আমার কাছে মনে হয় যে আমরা দীর্ঘদিন ধরে এই যে এই পেশার মানুষদের, অর্থাৎ যারা তো চিকিৎসা পেশায় থাকবেন, তাদের যে রাজনৈতিক যে প্রভাব খাটানো, অর্থাৎ সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত থাকা, এই জায়গাটাতে আমরা বারবার বলেছি, যদি আমরা বেরিয়ে যদি না আসতে পারি, তাহলে আসলে এই কালচার আমাদের যে দীর্ঘদিন যে পিছিয়ে রেখেছে, আমরা আবারও পিছিয়ে থাকবো। আপনার একটি বিষয় একটু বলবেন যে চিকিৎসকরা গ্রাম থেকেই যে শহরমুখী হওয়ার যেটা প্রবণতা, মানে গ্রামের কি কি শূন্যতার জন্য আপনার কাছে কি প্রতিমান হয়েছে, কি কি শূন্যতার জন্য ওনারা শহরমুখী হতে চান? এখানে আমার কাছে ওই এটা যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের সুযোগ সুবিধার আসলে অভাব। কি কি সুযোগ সুবিধা? আমাদের ওই যে ক্যারিয়ার কেন্দ্রিক ব্যাপার স্যাপার তো আছে বলেছেন, এটা তো একটা আছে, পাশাপাশি আরো আদার্স। দেখুন, আপনি যদি একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, যদি প্রশাসনিক কর্মকর্তা, তার বাচ্চাকে তিনি এটি চান যে তার ভালো একটা পড়াবেন, তিনি নিয়মিত পদোন্নতি নেবেন, এবং যদি পর্যায়ক্রমে তিনি শহরের কোনো স্কুলে তার সন্তানকে তিনি পড়তে পারেন। কিন্তু একজন মেডিকেল অফিসার যদি উপজেলা হাসপাতালে থাকে, উপজেলার কতটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, তিনি একটা হতাশায় তিনি ভুগেন। এরপর তিনি ভুগেন যে তার ইনি পদোন্নতি পাবেন না, দীর্ঘদিন তিনি এখানে থাকবেন, যদি উচ্চশিক্ষা যদি না নেন এবং এখান থেকে যদি তিনি অন্যত্র যদি বদলি যদি না হন, তাহলে তার অবস্থার পরিবর্তন হবে না, উচ্চতর প্রশিক্ষণ দরকার। রাইট। এই কারণে তার একটা হতাশা তার মধ্যে কাজ করে। পাশাপাশি হচ্ছে তিনি যে ওখান থেকে ঠিকঠাক মতো চিকিৎসাও দিতে পারবেন, সেই পরিবেশটাও আমরা তাকে দিতে পারি নাই। এমনকি আপনি যে হাসপাতালে যদি আপনি যান, একটা উপজেলা নির্বাহী কর্মকর্তার আপনি কার্যালয়ে যদি যান, দেখবেন সেটা অনেক গোছানো, অনেক কিছু করা। কিন্তু আপনি একটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আপনি দপ্তরে যান, দেখবেন ভাঙাচোরা, কোনো গোছানো নেই, কোনো কিছু নেই, অর্থাৎ অবহেলার একটা রাইট। যেখানে সবচেয়ে বেশি গোছানো থাকা দরকার, যে একজন চিকিৎসক শিক্ষা হওয়া দরকার পরিবেশ, হ্যাঁ, সেই জায়গাটা আসলে আমরা নিশ্চিত করতে পারি নাই। এইটা একটা বড় আসলে একটা কারণ। আবার তিনি যেখানে থাকবেন, যে আবাসনের যে ব্যবস্থাটা, আমরা বহু হাসপাতাল এবং উপজেলা আমরা পেয়েছি যে আবাসন ব্যবস্থাগুলো খুবই ভঙ্গুর অবস্থা, সেখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। তাহলে একজন চিকিৎসককে যদি এই দুর্দশা নিয়ে থাকেন যদি, তাহলে তিনি কীভাবে আসলে উন্নত চিকিৎসা দেবেন, কীভাবে তিনি ভালো চিকিৎসা আপনি দেবেন? উনি নিজেই তো আসলে হতাশায় ভুগবেন। যে সংকটের কথা আপনি বলেছেন, এই সংকটের বিপরীতে সরকার যে বলেছে যে তারা হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে ফার্মেসির একটা নির্ধারিত একটা ফার্মেসি থাকবে, সেখানে 200 ওষুধ রাখবে, মানে এটি একটি মানে ইতিবাচক পরিবর্তনের জন্য একটা ভূমিকা রাখতে পারে কিনা? এটা একটা আমার কাছে মনে হচ্ছে যুগান্তরের একটা পদক্ষেপ এটা হতে পারে। অন্তর্বর্তী সরকার যদি এটাকে যদি আসলে বাস্তবায়নের অন্তত শুরুটা যদি করতে যদি পারে, তাহলে অন্তত ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারি। কারণ দেখুন, আমাদের সরকারি হাসপাতালে যেসব রোগী চিকিৎসা নেন, তার মানে 87% রোগীকেই দেখা যায় তার বাইরে থেকে ওষুধ নিতে হয়। মাত্র 15% বা তার 13% এরকম কিছু রোগী সরকারি হাসপাতাল থেকে ওষুধ বিনামূল্যে তারা পেয়ে থাকেন। অর্থাৎ মোটা অংশ, অর্থাৎ বড় অংশটাই কিন্তু তাকে কিন্তু পকেটের টাকায় আনতে হয়, এবং এতে করে আমাদের চিকিৎসার যে ব্যয়, এই চিকিৎসার ব্যয় কিন্তু এখন আমার দিন দিন আরও বেড়ে চলেছে। খোদ সরকারি হিসেবেই কিন্তু আমাদের এই ব্যক্তির নিজস্ব পকেট খরচ কিন্তু 70, অর্থাৎ 100 টাকার মধ্যে 70 টাকা জি এটা হয়েছে। সো বড় অংশটাই কিন্তু এই চলে যায় হচ্ছে ঔষধের পেছনে। এই যে রোগী যে চিকিৎসা ব্যয় যেটা করেন,
বড় অংশটাই তার ওষুধ কিনতে যায় এবং দ্বিতীয় অংশটা যায় হচ্ছে তার রোগ নির্ণয়ের ক্ষেত্রে। তো যেহেতু সে ওষুধ তাকে কিনতে হবেই, এই জায়গাটায় সরকারের যে এসেনশিয়াল ড্রাগস যে আছে, ডিসিএল যেতে আছে, তার সক্ষমতা মূলত বাড়াতে হবে। তার সরকার হয়তো অনেক কিছু চিন্তা করছে এটা নিয়ে, আমি একটা প্রতিবেদনও করেছিলাম সব সংকট করে নিয়ে। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে সরকার যে উৎপাদন যে করে বর্তমানে যে প্রয়োজনীয়তার খুবই কমই তারা দিতে পারছে, এবং এমনকি তারা বাইরে থেকে কোনো প্রতিষ্ঠান থেকে তারা সরকার উৎপাদন তারা করছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা কিনছে নিজেরা। সো এই জায়গাটাকে আমরা যে উত্তরণ হতে পারি বা তাদের উৎপাদন সক্ষমতা যদি আমরা বৃদ্ধি যদি করতে যদি পারি, তাহলে অনেকাংশে কিন্তু রোগীদের আমরা এই যে কষ্ট উপকৃত হওয়ার সুযোগ এটা তৈরি হবে। বিশেষ করে এই ডায়াবেটিস এবং কিডনি এবং ক্যান্সার, যেসব জটিল যে রোগগুলো আছে, এই রোগের ওষুধগুলো যদি আমরা তাদেরকে যদি স্বল্প মূল্য কিংবা বিনামূল্যে যদি আমরা দিতে যদি পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রোগীরাও কিন্তু সরকারি হাসপাতালমুখী হবে এবং তারাও তাদের যে চিকিৎসার যে ব্যয় অনেকটা কমে আসবে, তারা তো অনেক বেশি উপকৃত হবে। আপনার প্রতিবেদনের যে সংকটগুলো আপনি তুলে ধরেছেন, সংকটের বিপরীতে হাসপাতালের অবস্থার উন্নতি করতে গেলে গুণগত দিক থেকে হাসপাতালের যে অবকাঠামো থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যন্ত আর কি কি বিষয় সরকার হাতে নিতে পারে বা কি কি বিষয় ইমপ্লিমেন্টেশন হলে, বাস্তবায়ন হলে পরে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিত্র বদলে যাবে বলে মনে করেন? এটা আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো সরকারের যে সংস্কার যে কমিটি আছে, তারা ইতিমধ্যে প্রতিটা জেলায় তারা মানে সরাসরি সরজমিনে তারা যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে, এমনকি কোথাও উপজেলা পর্যায়ে তারা যাচ্ছেন, কোথায় কোন সংকটগুলো আছে তারা চিহ্নিত করছেন এবং অনেকাংশে তারা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছেন, যে কোথায় চিকিৎসক সংকট থেকে শুরু করে সুযোগ সুবিধাগুলো নেই সেগুলো তারা চিহ্নিত করছেন। তো আমার কাছে এই যে মনে হয় যে আমাদের চিকিৎসক যে বড় একটা ঘাটতি যেটা আছে, চিকিৎসক ঘাটতির জায়গাটা থেকে যদি আমরা এখানে যে 5,000 বেশি চিকিৎসকের পদ যে সৃষ্টির কথা বলা হচ্ছে সেটা যদি করতে পারি এবং পাশাপাশি শীঘ্রই 2,000 চিকিৎসক হয়তো নিয়োগ হবে, আমরা যদি সেগুলো করতে পারি, এর পাশাপাশি আমরা যদি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষাটাকে যদি আমরা আরও আধুনিকায়ন এবং এটাকে আরও যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমাদের চিকিৎসকদের আর গুণগত মানের দিকে নিয়ে নেওয়া যায়, আমরা এটা যদি করতে যদি পারি, আর শুধু সরকারি নয় বেসরকারি হাসপাতালগুলোতে আমাদের নজর দিতে হবে, কারণ আমাদের বড় অংশই রোগীদের বেসরকারি হাসপাতাল তারা চিকিৎসা নিয়ে থাকেন। এটাকে আপনি এড়িয়ে গিয়ে কোনো কিছু আপনি উন্নতি করতে পারবেন না। আচ্ছা, বেসরকারি হাসপাতালের প্রসঙ্গ যেহেতু আসলো, উপজেলার যে প্রতিনিধি আছেন বা আমাদের এমপি সাহেব বলেন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব বলেন, ওনাদের জন্য হাসপাতালে মানে বেসরকারি হাসপাতালে উপজেলার যে হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স থাকে ওখানে ট্রিটমেন্ট নেওয়ার একটা ব্যাপার থাকার কথা ছিল, মানে এই বিষয়গুলো এবং ওনার যে একটা মিটিং করার কথা প্রতি মাসে, এই ব্যাপারগুলো যদি এনশিওর করা যায় তাহলে হাসপাতালে সেবার গুণগত একটা পরিবর্তন, বৈপ্লবিক একটা পরিবর্তন আসতে পারে বলে আমার মনে করেন কিনা আসলে? আচ্ছা, আপনি দেখুন সরকারি হাসপাতালগুলোতে একটা পরিচালনা পর্ষদ আছে প্রতি বছর। এই পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি, যিনি সংসদ সদস্য। তো সেখানে যদি আপনি অর্থাৎ এই কমিটির প্রতি মাসে একটাই করে সভা হওয়ার কথা, এই সভায় রোগী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই জনপ্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। তিনি রোগীদের কথা শুনবেন, তাদের যে অভিযোগ, তাদের যে সেবা পাওয়া না পাওয়ার যে কথাগুলো তিনি শুনবেন গণশুনানির মতো। হ্যাঁ, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কোন কোন সমস্যাগুলো ফেস করছে সেবা দেওয়ার ক্ষেত্রে, তাদের যে সংকটগুলো আছে, তাদের যে অভাব, সুযোগ সুবিধার অভাব, ঘাটতি যেগুলো আছে, তারা সেগুলো তুলে ধরবেন এবং জনপ্রতিনিধি বা কিংবা ওই পরিচালনা পর্ষদের যে সভাপতি তিনি সরকারের উচ্চ পর্যায়ে সেগুলো তুলে ধরবেন এবং সরকার সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি, আমি নিয়ে একটা প্রতিবেদনও করেছিলাম, যে যেখানে আমি বলার চেষ্টা করেছি যে হাসপাতালে যান না মন্ত্রী সংসদেরা, কারণ তারা এই বছরের পর বছর ধরে তার যে হাসপাতাল তিনি দেখা যায় 1 বছর কিংবা 2 বছরেও সেই হাসপাতালে তিনি যাননি। সভা করা তো দূরের কথা, তার রোগী সেখানে চিকিৎসা পাচ্ছে কিনা বা তিনি ব্যক্তিগতভাবেও সেখানে কোনোদিনই কখনো চিকিৎসা নেন নাই। তো
আমরা যদি সরকার যদি এই জায়গাটা যদি গুরুত্ব যদি দেয় যে যিনি স্থানীয় সংসদ সদস্য আছেন তার জন্য বাধ্যতামূলক করা ওই হাসপাতালে তার চিকিৎসা নেওয়া, তিনি না কোনো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেবেন না বিদেশে কোনো হাসপাতালে, তাকে তিনি অবশ্যই তার ওই হাসপাতালে চিকিৎসা যদি নেন তাহলে তার ওই সংকটগুলো ওই হাসপাতালে কী আছে তিনি সেটা উপলব্ধি করতে পারবেন। আমার কাছে এইটা একটা, এর মাধ্যমে আসলে উপজেলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটি একেবারে পুরোপুরি বদলে যেতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আজকের বিষয়গুলিতে আলোচনা তুলে ধরার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, মেডি ভয়েসকে অবশ্যই আবারও ধন্যবাদ। শেষে একটা কথা বলে আমি শেষ করতে চাই, আমরা 24-এর যে বিপ্লব যে হয়েছে, আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি। তো এই জায়গাটায় যদি আমরা সত্যি নতুন বাংলাদেশ যদি চাই, সেক্ষেত্রে আমার সবচেয়ে বড় অন্যতম আমাদের জায়গাটা হচ্ছে আমাদের চিকিৎসা খাত। এই খাতকে যদি আমরা রক্ষা যদি করতে চাই এবং এটা নিয়ে এগিয়ে যদি যেতে চাই, অবশ্যই আমাকে রাজনৈতিক প্রভাব মুক্তটাকে রাখতে হবে এবং এইটা রেখে আপনাকে সব দিক দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আমরা এটা যদি করতে পারি তাহলে হয়তো আমাদের বিগত দিনে যে ব্যর্থতা যেগুলো আছে স্বাস্থ্য খাতে, হয়তো আমরা এখান থেকে উত্তরণ হয়ে নতুন করে এটাকে নতুন মানুষের কল্যাণের যে রাষ্ট্র স্বাস্থ্য খাত মানুষের যে আশা আকাঙ্ক্ষা, হয়তো সেটা করা সম্ভব। তো আশা করা যায় সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই পথ দেখিয়ে যাবে। পরবর্তী আসলে যারা রাষ্ট্রের পরিচালনা যারা দায়িত্বে থাকবেন তারাও হয়তো ধারাবাহিকতা রক্ষা করবেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।